আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মেডিকেল জুরিসপ্রুডেন্স ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের বিগত ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা আহত হয়েছেন, হসপিটালে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা শুরু করব। আজকে আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো অ্যাবর্শন। আমরা দুই ধরনের অ্যাবর্শন আলোচনা করব এবং সংশ্লিষ্ট আরও কিছু টপিক আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাবর্শন এবং থেরাপিউটিক অ্যাবর্শন। এই দুই ধরনের অ্যাবর্শন নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা অ্যাবর্শন বলতে আমরা বুঝি এটা হলো যে প্রেগনেন্সিকে শেষ করে দেওয়া। প্রেগনেন্সিকে যখন শেষ করে দেওয়া হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাবর্শন। এবং ইটস অলসো সামটাইমস নন অ্যাজ এ টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আমরা প্রেগনেন্সিটা মেডিসিনের মাধ্যমেও নষ্ট করে দেওয়া যেতে পারে, সার্জিক্যাল প্রসিডিওর অবলম্বন করেও কিন্তু এটিকে শেষ করা যেতে পারে। এই দুভাবে অ্যাবর্শন ঘটানো যেতে পারে। তাহলে দেখেন, গর্ভপাত হলো কোনো ফিটাস বা ভ্রূণ নিজে নিজে বেঁচে থাকতে সক্ষম হওয়ার আগেই এটিকে অপসারণ করে অথবা মাতৃগর্ভ থেকে জোরপূর্বক বের করে দিয়ে গর্ভধারণের অবসান ঘটানো। গর্ভপাত ইচ্ছাকৃতভাবে ঘটানো হতে পারে, যে ক্ষেত্রে এটিকে প্রায় মিসক্যারিজ বলা হয়। এটি উদ্দেশ্যমূলকভাবেও ঘটানো হতে পারে, যে ক্ষেত্রে এটিকে বলা হয় পরিচিত গর্ভপাত। তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যাবর্শনটা অনেক সময় এটা জোর করে, হয়তো অনেক সময় মা চাচ্ছে সন্তান নিতে কিন্তু বাবা চাচ্ছে সন্তানটা না রাখতে, সেক্ষেত্রে অনেক সময় জোর করে মেডিসিন প্রয়োগ করে বা বিভিন্নভাবে যদি গর্ভপাত ঘটানো হয় সেটাকে আমরা বলবো জোরপূর্বক অ্যাবর্শন ঘটানো হলো। আর যখন অনিচ্ছাকৃতভাবে অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়, মিসক্যারেজ তো ইচ্ছাকৃতভাবেও হতে পারে, অনিচ্ছাকৃতভাবেও হতে পারে, উদ্দেশ্যমূলকভাবেও হতে পারে। উদ্দেশ্যমূলকভাবে হলে এটাকে বলা হবে পরিচিত গর্ভপাত। A medical abortion is a procedure that uses prescription pills to end a pregnancy in the early stage. অর্থাৎ গর্ভধারণের একদম প্রথম দিকে, প্রাথমিক স্টেজে যখন কোনো পিল খাওয়ানো হয় গর্ভ নষ্ট করার জন্য, তখন সেটাকে অ্যাবর্শন বলা হবে। The most common regimen involves taking two pills, mifepristone and misoprostol. তো মিফিপ্রিস্টোন ব্লকস প্রজেস্টেরন, দ্য হরমোন নিডেড টু সাপোর্ট এ প্রেগনেন্সি। অর্থাৎ একটা প্রেগনেন্সিকে ধরে রাখার জন্য যে হরমোনটা কাজ করে সেটা হলো প্রজেস্টেরন। আর মিফিপ্রিস্টোন নামক যে মেডিসিনটার কথা বলা হচ্ছে, এটা যখন প্রয়োগ করা হবে তখন এই হরমোনটা ভেঙে যাবে, কাজ করবে না, তখন প্রেগনেন্সি হয়ে যাবে। A therapeutic abortion is the interruption of a pregnancy before the 20th week of gestation because it endangers the mother's life or health or because the baby presumably would not be normal. আরেকটা হলো থেরাপিউটিক অ্যাবর্শন। থেরাপিউটিক অবর্শনটা হলো কি, যখন দেখা যাবে যে মায়ের স্বাস্থ্য ভালো না, মা মারা যেতে পারে, মায়ের কোনো বিপদ ঘটতে পারে, সেক্ষেত্রে অনেক সময় বৈধভাবে গর্ভপাত ঘটানোর একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক অ্যাবর্শন। তাহলে আমরা গর্ভপাত বা অ্যাবর্শন কাকে বলে যদি বলা হয়, আমরা বলবো যে গর্ভ সঞ্চারের পর প্লাসেন্টা তৈরির পূর্বে নিষিক্ত ডিম বা ভ্রূণকে বহির্গমন যদি করানো হয় যে কোনোভাবে, সেটাকে বলা হবে গর্ভপাত। অর্থাৎ গর্ভসঞ্চারের পর 3 মাসের মধ্যে ভ্রূণের বহির্গমন যদি ঘটানো যায় তবে সেটাকে বলা হবে গর্ভপাত। আবার অ্যাবর্শন বা গর্ভপাত ও মিসক্যারেজ বা অকাল প্রসবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাবর্শন বা গর্ভপাতটা কি, গর্ভসঞ্চারের পর প্লাসেন্টা তৈরির আগে গর্ভসঞ্চারের পর 3 মাসের মধ্যে নিষিক্ত ডিম বা ভ্রূণকে যদি বের করে ফেলা হয় তখন সেটাকে বলা হবে অ্যাবর্শন। আর মিসক্যারেজ বা অকাল প্রসবটা কি, প্লাসেন্টা তৈরি হওয়ার পর অর্থাৎ গর্ভসঞ্চারের 3 মাস পর এবং 7 মাসের মধ্যে যদি ভ্রূণটাকে ভ্রূণটা বের হয়ে যায় তখন সেটাকে বলা হবে মিসক্যারেজ। এর মধ্যে আবার আছে প্রিম্যাচিওর ডেলিভারি বা অপরিণত প্রসব আছে। প্রিম্যাচিওর ডেলিভারি বা অপরিণত প্রসব। তো প্রিম্যাচিওর ডেলিভারি বা অপরিণত প্রসবটা কি, সেটা হলো যে অপরিণত অবস্থায় অর্থাৎ গর্ভস্থ ভ্রূণ পূর্ণ পরিণত হওয়ার পূর্বে 28 সপ্তাহ হইতে 36 সপ্তাহের মধ্যে যদি প্রসব হয়ে যায় তখন ওইটাকে বলা হচ্ছে
প্রিম্যাচিওর ডেলিভারি, এটা 37 সপ্তাহ পর্যন্ত হতে পারে, 28 থেকে 36 বা 37 সপ্তাহ পর্যন্ত আমরা ধরি। এই সময়ের মধ্যে যদি ডেলিভারিটা হয়ে যায় সেক্ষেত্রে বলা হচ্ছে প্রিম্যাচিওর ডেলিভারি। এখন দেখেন, আমরা যদি অ্যাবর্শনের ক্লাসিফিকেশন যদি করি, অ্যাবর্শনের শ্রেণী বিভাগ যদি আমরা করি, আমরা দুই ধরনের অ্যাবর্শন আমরা দেখি। আমরা একটা দেখি হচ্ছে প্রাকৃতিক, আরেকটা দেখি হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক এবং কৃত্রিম, অর্থাৎ একটা ন্যাচারাল বা দুর্ঘটনার জনিত কারণে কারো কারো অ্যাবর্শন হইতে পারে। কেউ সিঁড়ি থেকে পড়ে গেল, কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো আঘাত লাগলো, অ্যাবর্শন হয়ে গেল মায়ের, সেটা হলো প্রাকৃতিক বা অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন আমরা বলতে পারি। আর আর্টিফিশিয়াল বা কৃত্রিম গর্ভপাতকে আমরা দুইটা পর্যায়ে ফেলতে পারি। একটা হলো যে বিভিন্ন ধরনের পিল খাওয়ানোর পর যদি গর্ভপাত হয়, সেটাকে আমরা বলতে পারি পিল অ্যাবর্শন, অ্যাট হোম অ্যাবর্শন, অর্থাৎ ঘরে কিট যারা খায়। আরেকটা হলো সার্জিক্যাল অ্যাবর্শন আছে, এটা প্রেগনেন্সি রিমুভ করা হয় এই প্রক্রিয়ায়। এখন প্রাকৃতিক বা দুর্ঘটনামূলক অ্যাবর্শনে আমরা কি কি দেখি? আমরা দেখি যে যদি মনে করেন প্রসূতির যদি রক্তশূন্যতা দেখা দেয়, খুব বেশি বমি হয়, হার্ট, লিভার এগুলো, লাং এগুলোতে কোনো জটিল কোনো রোগ দেখা দেয়, মা যদি গর্ভধারণে অক্ষম হয়ে যায়, মানে গর্ভধারণ করলেও গর্ভটা রক্ষা করতে অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শন ঘটানো কিন্তু লাগতে পারে। আবার গুটি বসন্ত, টিউবারকুলোসিস, নেফ্রাইটিস, সিফিলিস এই ধরনের রোগ থাকলে গর্ভস্থ ভ্রূণটা প্রতিবন্ধী বা বিভিন্ন ক্ষতির শিকার হয়ে জন্ম নিতে পারে, সেক্ষেত্রে অনেক সময় গর্ভটা নষ্ট করার একটা প্রয়োজন দেখা দিতে পারে। তারপর বিভিন্ন রকম সীসা, পারদ এই ধরনের বিষাক্ত পদার্থের বিষক্রিয়া দেখা দিলেও অনেক সময় গর্ভপাত হয়ে যায়। তারপর হলো আকস্মিক কোনো উত্তেজনা, হঠাৎ করে মা কোনো ভয় পেয়ে গেল, এক্ষেত্রে অনেক সময় গর্ভপাত হতে পারে। জরায়ুর বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে, অ্যান্ড্রোম্যাট্রাইটিস থাকতে পারে, তারপর জরায়ুর স্থানচ্যুতি হতে পারে, জরায়ুর টিউমার হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে। অনেক সময় তলপেটে গুরুতর আঘাত, তলপেটে কেউ জোরে লাথি দিল বা কোনো আঘাত করলো, সেক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, দুর্ঘটনাজনিত অ্যাবর্শন হয়ে যেতে পারে। এরপর আসেন আর্টিফিশিয়াল যে অ্যাবর্শন বা কৃত্রিম যে গর্ভপাত, এখানে কিন্তু আবার দুই ধরনের গর্ভপাত থাকতে পারে। একটা তো বললামই যে একটা হলো বৈধ গর্ভপাত, কোনো কারণে ধরেন গর্ভবতীর জীবন সংশয় দেখা দিল কোনো কারণে, সেক্ষেত্রে পিল খেয়ে হোক বা কোনোভাবে হোক বৈধ গর্ভপাত করা হয়। আরেকটা হলো অপরাধমূলক গর্ভপাত, হচ্ছে গর্ভবতী অবস্থার সময় যে কোনো সময় ধরেন কেউ গর্ভাবস্থায় যদি অবৈধভাবে গর্ভপাত করে, সেটা অপরাধমূলক গর্ভপাত, এটা আইনত অবৈধ। আচ্ছা, এটা গেল। এখন বৈধ গর্ভপাত বা থেরাপিউটিক অ্যাবর্শনের সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বৈধ গর্ভপাত বা থেরাপিউটিক অ্যাবর্শন হলো গর্ভধারিণী মায়ের প্রাণ রক্ষার জন্য গর্ভপাত ঘটানো হলে সেটাকে বৈধ গর্ভপাত বা থেরাপিউটিক অ্যাবর্শন বলা হবে। এখন বৈধ গর্ভপাত বা থেরাপিউটিক অ্যাবর্শনের কারণগুলো কি কি? অতিরিক্ত যদি অ্যানিমিয়া থাকে, খুব বেশি রক্ত স্বল্পতা যদি দেখা দেয়, হাইপার এমেসিস গ্রাভিডেরাম যদি থাকে, এক্লামশিয়া যদি হয় খিঁচুনির মতো, কোরিয়া গ্রাভিডেরাম, টিউবারকুলোসিস, তারপর হলো সিভিয়ার লেভেলের যদি হার্টে কোনো রোগ থাকে, অ্যালবুমিনুরিয়া যদি থাকে, পেলভিক ক্যাভিটির যদি অসামঞ্জস্যতা, সংকীর্ণতা থাকে, প্লাসেন্টা প্রিভিয়া অতিরিক্ত ব্লিডিং যদি হয়, জরায়ু এবং ওভারের যদি টিউমার হয়, অনেক সময় কিন্তু থেরাপিউটিক অ্যাবর্শন বা বৈধ গর্ভপাত করা লাগে। এরপরে দেখেন, এখানে অ্যাবর্শনের একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। একটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস, আরেকদিকে বলা হচ্ছে ইনডিউস। স্পন্টেনিয়াসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আইসোলেটেড, আরেকটাকে রেকারেন্ট বলা হচ্ছে। ইনডিউসকে আবার বলা হচ্ছে লিগাল, আবার ইলিগাল একটা আছে, আবার ইলিগাল, আবার সেপটিক আছে, আবার আইসোলেটেড, রেকারেন্ট এগুলোকে বলা হচ্ছে থ্রেটেন, ইনভাইটেবল, কমপ্লিট, ইনকমপ্লিট, মিস, সেপটিক। বিভিন্নভাবে এভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো বৈধ গর্ভপাত তো বললামই যে গর্ভবতী মায়ের প্রাণ রক্ষার জন্য যদি বাধ্য হয়ে গর্ভপাত ঘটানো হয়, তখন সেটাকে বৈধ গর্ভপাত বা থেরাপিউটিক অ্যাবর্শন বলা হয়। এরপরে লিগ্যাল অ্যাবর্শন বলে আর কি, বৈধ গর্ভপাত। এরপরে আসেন ক্রিমিনাল অ্যাবর্শন বা অপরাধমূলক গর্ভপাত। তো অপরাধমূলক গর্ভপাত, ক্রিমিনাল অ্যাবর্শন বা অবৈধ গর্ভপাত কাকে বলে?
যখন কোনো প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে কোনো গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণ অথবা ফিটাস জোর করে বেআইনিভাবে বের করে আনা হয়, তখন সেটাকে বলা হবে ক্রিমিনাল অ্যাবর্শন। হোয়েন induction of abortion is performed without any justifiable cause, এক্সাম্পল স্বরূপ বলা যায় কি, ফর এনি রিজন আদার দ্যান সেভিং মাদার লাইফ। এখানে কি কি মেথড ইউজ করা হয়? অ্যাবর্টিফিশিয়ান ড্রাগস, জেনারেল ভায়োলেন্স, লোকাল ভায়োলেন্স, এগুলো এই কারণে হতে পারে। আচ্ছা, এখন ক্রিমিনাল অ্যাবর্শন বা অবৈধ গর্ভপাতের কারণ এবং উদ্দেশ্যের কথা যদি আমরা একটু হিসাব করি, তাহলে আমরা দেখব কি যে অবৈধভাবে মেলামেশা করার কারণে যদি প্রেগনেন্ট হয়ে যায়, অবিবাহিত মহিলা হতে পারে, বিধবা মহিলা বা বিবাহিত মহিলা, স্বামী অনেকদিন বিদেশে, অবৈধভাবে মেলামেশা করার কারণে গর্ভবতী হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় ক্রিমিনাল অ্যাবর্শনটা লাগে। এরপর হচ্ছে দারিদ্রতা। অনেক সময় ধরেন গরিব ঘর, বাচ্চা কাচ্চা হইলে কি খাওয়াবে এটা চিন্তা করে অনেকে নষ্ট করে, ইন্ডিয়াতে বেশি হয়। উত্তরাধিকার, আরেকটা দেখবেন যে মেয়ে সন্তান হলে সম্পত্তি কম পাবে, ছেলে সন্তান হলে সম্পত্তি বেশি পাবে। এই জন্য আলটা করার পরে যদি কোনো কারণে জানে যে মেয়ে সন্তান, অনেকে কিন্তু নষ্ট করে ফেলে। ইন্ডিয়াতে কিন্তু খুব বেশি হয় বিষয়টা। পৃথিবীতে ইন্ডিয়াতে কন্যা সন্তান নষ্ট করার হার কিন্তু সবচেয়ে বেশি। এখন ক্রিমিনাল অ্যাবর্শন বা অবৈধ গর্ভপাতের পদ্ধতিগুলো যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা বলবো এখানে লোকাল কিছু পদ্ধতি আছে, যেমন জরায়ের মুখটা প্রসারিত করে বা প্রসারিত না করে মেমব্রেন ছিঁড়ে ফেলা, যৌনাঙ্গের ভিতর ফরসেপ, উত্তেজক পেস্ট, উত্তেজক পদার্থ, গাছগাছরা তৈরি বস্তু, হলুদ, বিভিন্ন রকম রস, এগুলো যদি ঢুকিয়ে দেওয়া হয় এবং যৌননালীর ভিতর যদি গরম ডুস প্রবেশ করানো হয়, এটা গেল লোকাল কোনো পদ্ধতি। এরপর হলো মেডিসিন যদি অ্যাপ্লাই করা হয় গর্ভপাতের সময়, অনেক সময় অ্যাগবোলিক্স এবং পার্গেটিভস, উত্তেজক বিভিন্ন ওষুধ অনেক সময় প্রয়োগ করা হয়। অ্যাগবোলিক্স কি, আর্গর, বোরাক্স এগুলা, আর পার্গেটিভ বা বিরেচক কি, ক্যাস্টর অয়েল, অ্যালোস এগুলা। আর বিভিন্ন রকম উত্তেজক বিভিন্ন দ্রব্য অনেক সময় ব্যবহার করা হয়, আর্সেনিক, আয়রন, সীসা, কপার, আকন্দ পাতার রস, করবীর রস, বাঁশপাতার রস, রক্তচিতার রস, কুইনাইন এগুলা। অন্যান্য পদ্ধতিগুলো কি, অন্যান্য আরও কিছু পদ্ধতি আছে, যেমন খুব বেশি লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা, সাইকেল বা ঘোড়ায় চড়া, খুব গরম বা ঠান্ডা পানিতে গোসল করা, জনিদারে মলদারে যোগ লাগিয়ে দেওয়া, তলপেটে লাথি মারা, সজোরে আঘাত করা। এই বিভিন্নভাবে এইভাবে ক্রিমিনাল বা অবৈধ গর্ভপাত করা হয়। এখন ক্রিমিনাল অ্যাবর্শন বা অবৈধ গর্ভপাতের মেডিকো লিগ্যাল বা চিকিৎসা আইন বিষয়ক ইম্পর্টেন্স যদি আমরা দেখি, আমরা দেখব কি, গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হইলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলাটি সত্যিই গর্ভবতী কিনা সেটা প্রমাণ করার প্রয়োজন পড়ে না। কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার আগে আদালতে অনেকগুলো বিষয় আদালত বিবেচনা করে, যেমন প্রকৃত গর্ভপাতের ঘটনায় মহিলা গর্ভবতী ছিল কিনা সেটা প্রমাণ করা দরকার, কিন্তু গর্ভপাতের চেষ্টার ঘটনায় সেটা প্রমাণের প্রয়োজন পড়ে না। আর মহিলার গর্ভ যত পরিণত অবস্থাপ্রাপ্ত হইবে, গর্ভপাত ততই বেশি অপরাধমূলক হইবে। আর মহিলার সম্মতিতে না অসম্মতিতে গর্ভপাত করানো হইয়াছে, অসম্মতি হইলে দণ্ডের মাত্রা বৃদ্ধি পাইবে। অর্থাৎ মহিলা চায় না যে বাচ্চাটা নষ্ট করুক, কিন্তু জোর করে সবাই মিলে বাচ্চাটা নষ্ট করছে, তাহলে সেক্ষেত্রে সেটার শাস্তিটা বেশি হবে। গর্ভপাত করানো বা গর্ভপাতের চেষ্টা করার দরুন ওই মহিলা যদি মারা যায়, তাহলে কিন্তু শাস্তি হবে। গর্ভজাত শিশুর যদি মৃত্যু ঘটে, জন্মের পূর্বে কোনো কিছু করার ফলে মৃত্যু ঘটছে কিনা সেটাও হিসাব করা লাগবে। এখন গর্ভপাতকারিণী বা অকাল প্রসবকারিণী মহিলার ক্ষেত্রে যে ধরনের পরীক্ষাগুলো দরকার, সেগুলো বলা হয়েছে যে মহিলার গর্ভপাত করা হবে তাকে খুব সতর্কতার সাথে পরীক্ষা করে দেখতে হবে যে সাম্প্রতিক প্রসবের কোনো চিহ্ন আছে কিনা। এটা জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর উভয় ক্ষেত্রেই প্রয়োজন হতে পারে। জীবিত অবস্থায় উপায় উপকরণ কি থাকতে পারে? ব্যবহৃত উপায় উপকরণের নিদর্শন খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, ক্ষতচিহ্ন, জননেন্দ্রিয়ের অবস্থা, জনিনালীর ভিতরে বাহির হইতে ঢুকানো জিনিস, এগুলো নিদর্শন খুঁজতে হবে। সাম্প্রতিক ডেলিভারির কোনো চিহ্ন আছে কিনা এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। আবার মহিলার জবানবন্দি, গর্ভপাতের পূর্বে তার স্বাস্থ্যের অবস্থা, গর্ভপাতের কথিত কারণ, গর্ভপাত হইলে পূর্ববর্তী গর্ভপাতের ইতিহাস, এগুলো জানা লাগবে। অসুস্থতার বিষয়টা হিসাব করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে প্রসবের পর প্রসূতির স্বাস্থ্য ও চেহারায় অসুস্থতার লক্ষণ দেখা যাবে। আর উৎপাদনক্ষম ইন্দ্রিয় পরিবর্তন হতে পারে, যেমন ইন্দ্রিয়ের বহির্ভাগ ডাবিয়ে বা ফারিয়া যাইতে পারে, জনিয়াস্থল প্রায়ই ফারিয়া যেতে পারে। তারপর প্রসবের পর হইতে 1 বা 2 সপ্তাহ পর্যন্ত জনিস্রাব চলতে থাকে, অদ্ভুত গন্ধযুক্ত এই স্রাব জরায়ু হইতে বের হতে থাকে এবং এটা অনেকটা লাল কালারের হয়। এরপর পিউরপেরাল স্মেল যদি থাকে, এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ যেটা প্রসবের পর মেয়েদের শরীরে পাওয়া যায়। অন্ত্র কি হয়?
আংশিক প্রাচীর সম্প্রসারিত হয়। লিনিয়া অ্যালবিক্যান্টিস বেশ লক্ষণীয়। লিনিয়া নাইগ্রা জনি অঞ্চলের উপরিভাগ হইতে আম্বেলিকাস পর্যন্ত প্রসারিত কালো দেখা যায়। ব্রেস্টে কী হয়? ব্রেস্টগুলা পূর্ণ সমুন্নত থাকে, বোটা চিপলে দুধ চুয়ায়ে চুয়ায়ে পড়ে এবং বোটা সংযুক্ত এলাকায় গোল কালো রং থাকে। মৃত্যুর পর কী হয়? ব্যবহৃত উপায় উপকরণের প্রতিক্রিয়া, যেমন জমাট রক্ত, থ্যাতলান নরম অঙ্গসমূহ, বাহিরের জিনিস ঢুকানোর ফলে অভ্যন্তরীণ ক্ষত, যোনির ঝিল্লি বিদারণ এবং পাকস্থলী এবং ভিসেরায় বিষের উপস্থিতি, জরায়ুতে বাহিরের বস্তু। অনেক সময় জরায়ুতে বাইরের বস্তু ঢুকানো হয় অথবা যদি বিষ খাওয়াই দেওয়া হয় গর্ভধারণকারীকে, সেক্ষেত্রে কিন্তু পাকস্থলীতে বিষের একটা চিহ্ন পাওয়া যায়। আর জরায়ুর আয়তনটা স্বাভাবিক অপেক্ষা একটু বড় থাকে। আর গর্ভাশয় অন্তঃসত্ত্বা হলে সত্যিকারের কর্পাস লিউটিয়াম উপস্থিত থাকে। এরপর হলো ভ্রূণ এবং শিশু হত্যা। ভ্রূণ এবং শিশু হত্যা, আমরা অবৈধ গর্ভপাতের মেডিকো লিগ্যাল গুরুত্বগুলো এতক্ষণ পড়লাম। এখন আমরা ভ্রূণ এবং শিশু হত্যা নিয়ে পড়ব। ভ্রূণ হত্যা বলতে আমরা কি বুঝি? জন্মের পূর্বে যখন বেআইনিভাবে, অর্থাৎ গর্ভে থাকা অবস্থায় যখন ভ্রূণটাকে নষ্ট করা হবে তখন সেটাকে বলা হবে ভ্রূণ হত্যা। কি কারণে ভ্রূণ হত্যা করা হয়? অবৈধ মিলনের ফলে নিষিদ্ধ গর্ভসঞ্চার ঘটলে অনেকে ভ্রূণ হত্যা করে। অনেকে দারিদ্রতার ভয়ে, যে সন্তান জন্ম নিলে খাওয়াবে কি, পরিবারের সদস্য সংখ্যা বাড়লে ইনকাম তো বাড়ে নাই, সেজন্য গর্ভে থাকা অবস্থায় ভ্রূণটাকে অনেকে নষ্ট করে ফেলে। আর উত্তরাধিকার নষ্ট করার জন্য, মানে বংশের যত বেশি সন্তান আসবে, বংশের জায়গা জমি ভাগ বাটোয়ারা বেশি হবে, সেজন্য অনেকে উত্তরাধিকার নিশ্চিহ্ন করানোর জন্য কি করে? ভ্রূণ হত্যা করে। এরপর শিশু হত্যা বা ইনফ্যান্টিসাইডের সংজ্ঞা যদি আমরা দেখি, আমরা দেখব যে নবজাতক শিশুকে জন্মের 15 দিনের মধ্যে হত্যা করা হয়। জন্মের 15 দিনের মধ্যে যদি কোনো নবজাতক শিশুকে হত্যা করা হয় সেটাকে বলা হয় শিশু হত্যা। প্রায় ক্ষেত্রে আমরা দেখব যে উক্ত মেয়াদের মধ্যে নবজাতকের দেহ হইতে ভ্রূণের বৈশিষ্ট্যসমূহ বিলীন হইয়া যায়। তো আইনে শিশু হত্যা ও নরহত্যার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ একটা মানুষকে মার্ডার করলে যে ধরনের অপরাধ, একটা শিশুকে হত্যা করলেও একই ধরনের অপরাধ। শিশু হত্যার কী কী কারণ বললাম? পিতামাতার দারিদ্রতা, উত্তরাধিকার, কন্যা সন্তান হত্যা। এটা ভারতে বেশি হয়। কন্যা সন্তান হলে একসময় বিয়ে দিতে হবে, যৌতুক দিতে হবে, পণ প্রথা আছে হিন্দু সমাজে। হ্যাঁ, মুসলিম সমাজেও এটা অনুপ্রবেশ ঘটে গেছে। তাহলে এই কারণে অনেকে করে কি, কন্যা সন্তানকে অনেকে হত্যা করে ফেলে। কন্যা সন্তান হত্যা। এখন শিশু হত্যার মেডিকো লিগ্যাল গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব কি, নবজাতক শিশুটা কি জীবন্ত জন্ম নিয়েছে নাকি, মানে জন্ম হওয়ার সময় বাচ্চাটা কান্না করছে কিনা, হ্যাঁ, শিশুটা কি কারণে মারা গেল, এগুলো জবানবন্দি নিতে হবে। যারা দেখছে ওদের একটা জবানবন্দি নিতে হবে এবং ওই মায়েরও পরীক্ষা নিতে হবে প্রসবের চিহ্ন মায়ের মধ্যে আছে কিনা। আচ্ছা, অনেক সময় বাচ্চাটা মায়ের পেট থেকে জীবিতভাবে জন্মায়, অনেক সময় মরা বাচ্চা জন্মায়। এখন বাচ্চাটা কি জীবিত বাচ্চা জন্মাইলো নাকি মরা বাচ্চা জন্মাইলো, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা মৃত জন্মানো বা স্টিল বার্থ বলতে আমরা আসলে কি বুঝি? মৃত অবস্থায় জন্মানো শিশুটাকে স্টিল বার্থ শিশু বলবে। আর জীবিত জন্মানো বা লিভ বার্থ শিশু কাকে বলে? যে শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করবে সেটাকে বলা হবে জীবিত জন্মানো বা লিভ বার্থ শিশু। এখন মৃত জন্মানো এবং জীবিত জন্মানো, স্টিল বার্থ বা লিভ বার্থ, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা একটু জানা দরকার। যে মৃত জন্মানো শিশুর মধ্যে গন্ধ, পচনের গন্ধ একটু ভিন্ন, অদ্ভুত ধরনের অস্বস্তিকর মিষ্ট গন্ধ দেহ হইতে নির্গত হয়। আর কালারটা হবে ইন্টেইউটেরাইন ম্যাসারেশন, তামাটে লাল, মাংসের মতো বর্ণ, এবং এর পার্থক্য চিহ্ন যাহা রাসায়নিক বিশ্লেষণে সবুজ বর্ণ হইতে পৃথক, এবং দেহ সমতল স্থানে সোজা করিয়া স্থাপন করলে মাথা, বুক, পেট সমতলে একটি রেখায় অবস্থান করে। প্রসবের সামান্য কিছুক্ষণ পূর্বে মারা গেলে ইন্ট্রা ইউটেরাইন চিহ্ন থাকে না। আর যদি জীবিত জন্মায় বাচ্চাটা, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যে শিশুর কান্নাটা শুনছে কিনা, কেউ যদি বলে যে আমি শিশুর কান্না শুনছি, তার মানে শিশুটা জীবিত হয়ে জন্মগ্রহণ করেছিল। শিশুর নড়াচড়া দেখছে কিনা কেউ, সেটাও আমাদের সাক্ষীর বা প্রত্যক্ষদর্শীদের একটা সাক্ষ্য লাগবে। পাকস্থলীতে দুগ্ধ, মধু অথবা গ্লুকোজের উপস্থিতি জীবিত জন্মানোর সর্বশ্রেষ্ঠ প্রমাণ। মানে বাচ্চাটার পেটে যদি দুধ, মধু, গ্লুকোজ থাকে, কারণ একটা বাচ্চা ডেলিভারির পর অনেকে একটু করে মধু খাওয়ায়, একটু করে চিনি খাওয়ায়, তাহলে বাচ্চার পেটের মধ্যে যদি চিনি, মধু এগুলো থাকে, তার মানে বুঝতে হবে বাচ্চাটা জীবিত জন্মাইছিল, কেউ দুধ, মধু এগুলো বাচ্চাটার মুখে দিয়েছিল। এবং অন্ত্রের মধ্যে যদি ম্যাগনেসিয়ামের উপস্থিতি থাকে এবং নাভিরজ্জের পরিবর্তন, ফিটাল রক্ত সঞ্চালন যদি থাকে, ব্লাডারে যদি মূত্রের অনুপস্থিতি,
এবং টিম্প্যানিক ক্যাভিটিতে বায়ুর উপস্থিতি, এগুলো যদি থাকে আমরা ধরে নিতে পারি যে এটা শিশুটা জীবিত ছিল। এখন শিশু হত্যার ধরন দুইভাবে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণেও বাচ্চাটা মারা যেতে পারে, মা ঘুমাইছে, মায়ের শরীরটা বাচ্চার মধ্যে চাপা পড়ে গেছে, বাচ্চাটা মারা গেল, এটা দুর্ঘটনার কারণে হতে পারে। হ্যাঁ, অথবা ডেলিভারির পরে চিকিৎসা করতে গিয়ে হয়তো কোনো ভুল চিকিৎসায় বাচ্চাটা মারা গেল, অ্যাক্সিডেন্টাল কজ, এটা দুর্ঘটনামূলক কারণ। আবার কেউ বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে, সেটা হত্যামূলক, হোমোসিডাল কজ। আচ্ছা, এরপরে আমাদের আজকের আলোচনার সর্বশেষ যে টপিকটা, সেটা হলো যে গর্ভপাতে ব্যবহৃত ওষুধ, গর্ভপাতের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়। দেখেন, আমরা তো আসলে সবাই মেডিকেল সায়েন্সের ছাত্র। তো আমরা যখন চিকিৎসা পেশায় যাই, আমাদের কিন্তু আমাদের হিপোক্রেটিসের একটা ওথ বা শপথ আমাদের নিতে হয়। এটা চিকিৎসকদের জন্য একটা নৈতিক একটা শপথ। এবং এখানে বলা হচ্ছে যে গর্ভপাতের জন্য যে কিছুর ব্যবহার, গর্ভপাতের জন্য পেশারির প্রজনন পথে ব্যবহারের যে সরঞ্জাম, এগুলো কিন্তু হিপোক্রেটিসের শপথনামায় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ গর্ভপাতের জন্য কিছু করা যাবে না, এটা হিপোক্রেটিসের শপথনামা। চিকিৎসক হিসেবে যখন আমরা শপথ নিই, তখন কিন্তু আমরা এগুলো কিন্তু এই শপথে কিন্তু এই বিষয়টা আসে। আমরা এখানে জানার সুবিধার্থে আমরা যদিও বা এখন আমাদের পড়তে হবে যে এখানে কি 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 ধরনের মেডিসিন। স্লাইডটা কি দেখা যায়, কেউ যদি বলেন? আচ্ছা, তো গর্ভপাতে ব্যবহৃত যে ওষুধগুলা, এই ওষুধগুলা কি কি এখানে দেখেন। অ্যাকবোলিক্স, যেটাকে বলা হয় আর্গট, বোরাক্স, এগুলা। পারগেটিভস, ক্যাস্টর অয়েল, অ্যালোস, এটা আগে বলেছি। অ্যামেন্না, গোগাস। এরপর হলো উত্তেজক দ্রব্যের মধ্যে আর্সেনিক, আয়রন, সীসা, কপার, অন্যান্য বিভিন্ন দ্রব্যের মধ্যে কি থাকে? আকন্দ পাতার রস, করবীর রস, বাঁশপাতার রস, রক্তচিতার রস, কুইনাইন, এগুলা। তো এগুলা গেল। এরপর হচ্ছে এখানে আরেকটা বিশেষ কমন ওষুধ, এখানে দেখেন মিফিপ্রিস্টোন ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। মিফিপ্রিস্টোন ট্যাবলেট ব্যবহার করা হয়। তো এই ট্যাবলেটটা কমন, এগুলো ব্যবহার করে অনেকে গর্ভপাত করে। আমরা ব্যক্তিগতভাবে যারা হোমিওপ্যাথিক চিকিৎসক আছে, আমরা কখনো এই ধরনের গর্ভপাতের কাজগুলো বিশেষ করে আমরা করতে যাব না, কারণ এক্ষেত্রে অনেক সময় রক্তক্ষরণ হয়ে প্রসূতির মৃত্যু হওয়ার একটা চান্স থাকে। আইনগতভাবে আমরা বিভিন্ন জটিলতায় বা বিপদে পড়তে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই একজন গাইনোকোলজি বা যিনি এক্সপার্ট, যিনি ওই বিশেষ করে একজন অভিজ্ঞ, হ্যাঁ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, এই ধরনের অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছে আমরা এই ধরনের বিষয়গুলো যদি কখনো হয়, আমরা সেখানে রেফার করে দিব। আমরা এই বিষয়গুলো, এই রিস্কগুলো আমরা নিতে যাব না। তো আজকে আলোচনা এতটুকুই ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস শেষ করব। ক্লাসে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিই।